ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি মীর কাসিমের শাসনকাল নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। মির্জাফর কোম্পানিকে যথেষ্ট পরিমাণ টাকা কড়ি দিতে না পারায় কোম্পানির কর্তারা অসন্তুষ্ট হয়। তারা মির্জাফরকে সরিয়ে তাদের জামাতা মীর কাসিমকে বাংলা সিংহাসনে বসাবার এক চক্রান্ত করেন। মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এক গোপন চুক্তি করেন। এই চুক্তির দ্বারা মীর কাসিম কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের রাজস্ব ছেড়ে দিতে এবং নগদ 10 লক্ষ টাকা দিতে ও কলকাতা কাউন্সিলের সভ্যগণকে 29 লক্ষ টাকা উপঢৌকন দিতে প্রতিশ্রুতি দেন। সিংহাসনে বসবার পর মীর কাসিম এই শর্তগুলো দ্রুত পূরণ করেন। মীর কাসিম ভেবেছিলেন যে বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতিশ্রুতিমতো অর্থ মিটিয়ে দিলেই কোম্পানির হাত থেকে মুক্ত হয়ে যাবেন, তিনি স্বাধীনভাবে রাজত্ব করতে পারবেন। কিন্তু মীর কাসিমের ভুল ভাঙতে দেরি হলো না। তিনি শীঘ্রই বুঝতে পারেন যে কোম্পানির কর্মকর্তারা তাকে নামে মাত্র নবাব রেখে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা হাত করতে চায়। মীর কাসিম ছিলেন দৃঢ় চরিত্রের লোক। তিনি কোম্পানির গ্রাস থেকে বাংলার নবাবীর স্বাধীনতা রক্ষা করতে দৃঢ় সংকল্প নেন। এজন্য তিনি তার রাজস্ব খাতে আয় বৃদ্ধি ও সামরিক শক্তি বৃদ্ধির দিকে মন দেন। মীর কাসিমের স্বাধীনতা লাভের চেষ্টা কী ছিল? পাটনার নায়েব রামনারায়ণ নবাবকে উপেক্ষা করে কোম্পানির দালাল হিসাবে কাজ করছিল। মীর কাসিম এজন্য তাকে নবাবের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। শেষ পর্যন্ত তিনি রামনারায়ণকে বরখাস্ত করেন। এজন্য কলকাতার সুপ্রিম কাউন্সিলের কিছু সদস্য মীর কাসিমের উপর বিরক্ত হন। এর মধ্যে মীর কাসিম বুঝতে পারেন যে নবাবের রাজধানী মুর্শিদাবাদে ইংরেজের প্রভাব খুব বেশি। মুর্শিদাবাদ থেকে তার পক্ষে স্বাধীনভাবে শাসন পরিচালনা করা সম্ভব নয়। মুর্শিদাবাদ ছিল কলকাতার খুবই কাছাকাছি। ইংরেজরা এজন্য সহজে মুর্শিদাবাদে প্রভুত্ব বিস্তার করার সুযোগ পায়। মীর কাসিম এজন্য তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের দুর্গে স্থানান্তর করেন। মুঙ্গেরে তার সামরিক শক্তি বাড়াবার জন্য তিনি ইউরোপীয় সেনাপতি শমরু ও মার্কারের সাহায্যে নবাবী সেনাদলকে তালিম দেন। তিনি দৃঢ় হাতে রাজস্ব আদায়ের ব্যবস্থাও করেন। তাছাড়া তিনি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নবাবী ফরমান লাভ করেন। এর ফলে তিনি মুঘল বাদশাহের অধীনে বৈধ নবাবে পরিণত হন। কোম্পানির দয়ার উপর নির্ভর করে তাকে এরপর নবাবী করতে হবে না, এটা ইংরেজরা বুঝতে পারে। কোম্পানি বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে মীর কাসিমের শক্তিবৃদ্ধি লক্ষ্য করছিল। কোম্পানি জানত যে নবাবের স্বার্থ ও কোম্পানির স্বার্থ ছিল পরস্পর বিরোধী। বাংলায় স্বাধীন নবাবী স্থাপিত হলে কোম্পানির স্বার্থ নষ্ট হবে একথা তারা ভালোভাবে বুঝতে পারে। সুতরাং কোম্পানির সঙ্গে মীর কাসিমের সংঘর্ষ বাধতে বেশি দেরি হয়নি। মীর কাসিম লক্ষ্য করেন যে কোম্পানির কর্মচারীরা দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকারের ঘোর অপব্যবহার করছে। দস্তক ছিল কোম্পানির বিনা শুল্কে বাণিজ্যের জন্য অনুমতিপত্র, কিন্তু কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত ব্যবসার জন্য দস্তক ব্যবহার করে নবাব সরকারের রাজস্ব ফাঁকি দেয়। দ্বিতীয়ত, দেশীয় ব্যবসায়ীরা দস্তক বিক্রয় করে দেশীয় ব্যবসায়ীদের ও নবাব সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার পথ দেখায়। তৃতীয়ত, যে সকল দেশীয় ব্যবসায়ী আইন মেনে নবাব সরকারের শুল্ক আদায়
দিচ্ছিল, তাদের মালের দাম বেড়ে যাওয়ায় তারা প্রভূত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে তাদের ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়। চতুর্থত, বাণিজ্য খাতে শুল্ক আদায় কমে যাওয়ায় নবাব সরকারের রাজস্বের প্রভূত ক্ষতি হতে থাকে। মীর কাসিম এজন্য কোম্পানির সঙ্গে দস্তক ঘটিত গোলমালের মীমাংসা চেষ্টা চালান। মীর কাসিম কোম্পানিকে এক পত্র দ্বারা জানান যে কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করছে, কৃষক, শিল্পী ও কারিগরদের কম দামে মাল বিক্রি করতে বাধ্য করছে। তারা নবাবের কর্মচারীদের অপমান করছে। এর শীঘ্র প্রতিকার করা দরকার। দস্তকের অপব্যবহার সম্পর্কে নবাবের যুক্তি উপলব্ধি করে কলকাতার গভর্নর ভ্যানসিস্টার্ড মীর কাসিমের সঙ্গে একটি মীমাংসা চুক্তি রচনা করেন। এই চুক্তির দ্বারা স্থির হয় যে কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যের জন্য একটা নির্দিষ্ট হারে শুল্ক দেবে, কিন্তু কলকাতা কাউন্সিলের স্বার্থপর উদ্ধত ইংরেজ কর্মকর্তারা এই চুক্তি নাকচ করেন। তারা বিনা শুল্কে বাণিজ্য চালাতে দৃঢ় প্রতিজ্ঞা করেন। কলকাতা কর্তৃপক্ষের এই জেদের ফলে আপোসের পথে দস্তক সমস্যার সমাধান অসম্ভব হয়ে পড়ে। অন্য উপায় না থাকায় মীর কাসিম দেশীয় বণিকদের বাণিজ্যের উপর শুল্ক লোপ করেন। এর ফলে দেশি বিদেশি সকল ব্যবসায়ী বিনা শুল্কে ব্যবসার অধিকার পায়। দস্তকের বলে ইংরেজ ব্যবসায়ীরা বিনা শুল্কে বাণিজ্যের যে বিশেষ সুবিধা ভোগ করত, মীর কাসিমের এই ব্যবস্থায় তা বিনষ্ট হয়। কলকাতার কাউন্সিল দাবি করে যে দেশীয় বণিকদের উপর শুল্ক নবাবকে বহাল রাখতে হবে এবং ইংরেজ বণিকদের দস্তক ব্যবহার করতে দিতে হবে। নবাব এতে অসম্মত হলে কলকাতা কাউন্সিল তাকে পদচ্যুত করতে সংকল্প নেয়। নবাবের সঙ্গে যুদ্ধের উপলক্ষ খুঁজিয়া পেতে কোম্পানির দেরি হয়নি। পাটনার ইংরেজ কুঠিয়াল এলিস সাহেব নবাবের উপর উদ্ধত ও অপমানজনক ব্যবহার করে পাটনা শহর বলপূর্বক দখল করে নেয়। নবাব এজন্য এলিসকে উচিত শাস্তি দেন। কলকাতা কাউন্সিল এলিসের উপর হস্তক্ষেপের অজুহাতে মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ডক্টর নন্দলাল চ্যাটার্জি নামে এক ঐতিহাসিকের মতে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিরোধের কারণ ছিল রাজনৈতিক। মীর কাসিম স্বাধীন নবাবের মতো আচরণ করলে কোম্পানি তাকে বিতাড়িত করার ব্যবস্থা করে। কোম্পানির পরিচালক সভা বাংলাকে তাদের বিবিধ খরচা মেটাবার দায়িত্ব দেয়। মাদ্রাজ ও বোম্বাইয়ের যাবতীয় খরচা বাংলা থেকে মেটাবার নির্দেশ দেয়া হয়। মীর কাসিম যদি কোম্পানির হাতের পুতুল না থাকতেন তবে কোম্পানির পক্ষে এই লক্ষ্য পূরণ করা কষ্টকর হতো। কিন্তু ডক্টর কালীকিঙ্কর দত্তের মতে এই বিরোধের প্রধান কারণ ছিল অর্থনৈতিক। সিরাজ ও মীর কাসিমের সঙ্গে কোম্পানির সংঘর্ষের পেছনে দস্তকের সমস্যাই প্রধান ছিল বলে অধিকাংশ আধুনিক ঐতিহাসিক মনে করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক অধিকারের আড়ালে অর্থনৈতিক অধিকার রক্ষা। মীর কাসিম কোম্পানির এই মূল স্বার্থে হস্তক্ষেপ করায় কোম্পানি ক্রুদ্ধ হয়ে ওঠে। ঐতিহাসিকরা একে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলেন। মীর কাসিম দেখেন যে কোম্পানির কর্মচারীরা বাংলার সম্পদ লুট করার জন্য ব্যগ্র হয়ে পড়ছে। বাংলাকে তারা সোনার খনি মনে করে যত প্রকারে সম্ভব সম্পদ লুট করছে।
তারা তাঁতি ও কৃষকদের ন্যায্য মূল্য অপেক্ষা কম দামে জিনিস বিক্রি করতে বাধ্য করে। নবাবের কর্মচারীরা বাধা দিলে তাদের নিগ্রহ করে। দরিদ্র লোকেদের উপর তারা অত্যাচার করে। যে সকল তাঁতি বা কৃষক তাদের কম দামে মাল দিত না, তাদের কুঠিতে ধরে এনে দৈহিক নির্যাতন করে। তারা দেশি বণিকদের হটিয়ে সকল প্রকার দ্রব্যের একচেটিয়া ব্যবসা আরম্ভ করে দেয়। এমত অবস্থায় মীর কাসিম বাধ্য হয়ে দস্তকের বিষয় নিয়ে কোম্পানির বিরোধিতা করেন। ঐতিহাসিক ডডওয়েল মনে করেন যে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিরোধ কোম্পানির ইচ্ছার বিরুদ্ধে ঘটনাচক্রে ঘটিত হয়, কিন্তু ডক্টর কালীকিঙ্কর দত্ত মনে করেন যে মীর কাসিমের শাসননীতি কোম্পানির অর্থনৈতিক স্বার্থের বিরোধী ছিল। এই জন্য কোম্পানির নবাব মীর কাসিমকে যে কোনো প্রকারে হটিয়ে দিতে মনস্থ করে। সুতরাং এই বিরোধ ছিল সুপরিকল্পিত। মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ইংরেজ কোম্পানির সেনাপতি মেজর অ্যাডামস সসৈন্যে মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। মীর কাসিমের সেনাদলের সামরিক সেরকম দক্ষতা ছিল না। মীর কাসিমও তেমন ভালো সেনাপতি ছিলেন না। এই যুদ্ধের আগে গুর্খা রাজা পৃথ্বীনারায়ণের সঙ্গে যুদ্ধে নবাবী সেনাদলের দুর্বলতা কিরকম ছিল তা বোঝা গিয়েছিল। সুতরাং ইংরেজের সঙ্গে যুদ্ধে নবাবী সেনা কর্পূরের ন্যায় উবিয়া যায়। কাটোয়া, বিরিয়া, সুতি ও উদয়নালার যুদ্ধে হেরে মীর কাসিম বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান। অযোধ্যায় আসবার পর মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির বাদশাহ শাহ আলমের সঙ্গে জোটবদ্ধ হন। মীর কাসিম ও তার মিত্রশক্তির সেনাদল 1764 খ্রিস্টাব্দে বক্সারের প্রান্তরে ইংরেজের সঙ্গে শক্তি পরীক্ষায় নামে। বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি হেক্টর মনরো মীর কাসিম ও তার মিত্রশক্তিকে ধ্বংস করে দেন। মীর কাসিম পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে এবং পথিমধ্যে তার মৃত্যু হয়। বাংলায় ইংরেজ শাসন পাকাপাকিভাবে এই সময় থেকে কায়েম হয়ে যায়। মীর কাসিম ষড়যন্ত্রের দ্বারা সিংহাসন লাভ করলেও তিনি ইংরেজ কোম্পানির হাত থেকে বাংলার নবাবীকে রক্ষা করার চেষ্টা করেন। তার ফলে তার দোষ স্খলন হয়েছে। তাছাড়া মির্জাফরও ষড়যন্ত্রের দ্বারা সিংহাসন পেয়েছিলেন। সুতরাং তার বিরুদ্ধে মীর কাসিম যদি ষড়যন্ত্র করেন, এজন্য তাকে দোষ দেওয়া যায় না। মীর কাসিমের মূল উদ্দেশ্য ছিল বাংলার নবাবী সিংহাসনের স্বাধীনতা রক্ষা করা। ক্লিভ মির্জাফরের মতো তিনি ইংরেজের নিকট নতি স্বীকার করেননি। মীর কাসিমের শাসন দক্ষতা মির্জাফর অপেক্ষা অনেক বেশি ছিল। তিনি শমরু, মার্কার, গুরগিন খাঁ প্রভৃতি বিদেশি সেনাপতির সাহায্যে নবাবের সেনাদলকে ঢেলে সাজাবার চেষ্টা করেন। রামনারায়ণ নামে উদ্ধত কর্মচারীকেও তিনি দৃঢ় হাতে দমন করেন। গোলাম হোসেন নামক সমসাময়িক ঐতিহাসিক এজন্য তার উচ্চ প্রশংসা করেছেন। নিরপেক্ষ ইংরেজ ঐতিহাসিকরাও মীর কাসিমের প্রশংসা করেন। মীর কাসিম প্রকৃতপক্ষে ভাগ্য বিড়ম্বিত ব্যক্তি ছিলেন। যোগ্যতায় তিনি প্রায় আলীবর্দী খাঁর সমতুল্য ছিলেন, কিন্তু তিনি এমন এক সংকট সময়ে আসেন যে তার পক্ষে ঘটনার মোড় ফিরানো সম্ভব ছিল না। তাছাড়া মীর কাসিম প্রজাদের উপর অত্যাধিক করভার চাপান। তার সামরিক দক্ষতা বিশেষ ছিল না। তার সেনা সংগঠন ছিল দুর্বল। সুতরাং পরাজয়ের হতাশায় তার জীবনদীপ নির্বাপিত হয়। বক্সারের যুদ্ধের ফলে বাংলার নবাব, অযোধ্যার নবাব ও বাদশাহ শাহ আলম একযোগে ইংরেজের হাতে পরাস্ত হয়। এই জয় ইংরেজের পক্ষে
কম ক্ষমতার পরিচায়ক ছিল না। এই যুদ্ধের পর কোম্পানি অযোধ্যার নবাবের উপর যে সন্ধি চাপিয়ে দেয়, তার ফলে ক্রমে ক্রমে অযোধ্যাও কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত হয়। এইভাবে বক্সারের যুদ্ধ উত্তর ভারতে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠার প্রধান সোপান রচনা করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।